ষোড়শ শতকের কথা। প্রায় পুরো ভারতবর্ষ তখন শক্তিশালী মোগল সাম্রাজ্যের দখলে। কিন্তু ঠিক সেই সময়েই বাংলার বুকে একদল স্থানীয় শাসক প্রায় 4 দশক ধরে সেই অজেয় শক্তিকে রুখে দিয়েছিল। আজকে আমরা জানব সেই অবিশ্বাস্য প্রতিরোধের গল্প, যার কেন্দ্রে ছিলেন ঈসা খাঁ এবং বারো ভূঁইয়ারা। প্রশ্নটা শুনলে হয়তো খুব সহজ মনে হতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ অবাক করার মতো। কারা ছিলেন তারা, যারা সম্রাট আকবরের মতো শাসকের বিশাল সেনাবাহিনীকে বছরের পর বছর বাংলার মাটিতে একরকম আটকে রেখেছিল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো এই গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, মানে তখনকার প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার। মোগল সম্রাট আকবরের সময়ে সাম্রাজ্যের সীমানা আফগানিস্তান থেকে শুরু করে প্রায় পুরো উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু একটা অঞ্চল যেন কিছুতেই পুরোপুরি কবজা করা যাচ্ছিল না। এই যে ম্যাপটা দেখছেন, এর সবুজ অংশটা হল সম্রাট আকবরের বিশাল সাম্রাজ্য। দেখুন, ১৫৭৬ সালে তুকারয়ের যুদ্ধের পর খাতায় কলমে বাংলা মোগলদের অধীনে চলে আসে ঠিকই, কিন্তু পূর্বাঞ্চলের একটা বড় অংশ তখনও অধরা, আর এটাই ছিল মোগলদের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ। কিন্তু কেন এই চ্যালেঞ্জটা এত বড় ছিল? আসল কারণটা লুকিয়েছিল বাংলার ভূগোলে। এই যে অসংখ্য নদী নালা, খাল বিল আর জলাভূমি, এগুলোই বাংলাকে একটা প্রাকৃতিক দুর্গের মতো করে তুলেছিল। মোগলদের স্থলবাহিনী যতই শক্তিশালী হোক না কেন, এই জলে ভরা অঞ্চলের যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের ছিল না। আর এই দুর্বলতার সুযোগটাই নিয়েছিল স্থানীয় শক্তি। আর ঠিক এখানেই গল্পের মঞ্চে এন্ট্রি নিলেন সেই কিংবদন্তিরা, বারো ভূঁইয়ারা। তারা ছিলেন এই অঞ্চলের স্থানীয় জমিদার আর শাসকদের একটা জোট, যারা মুঘল আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছিলেন। এই ম্যাপটা একটু খেয়াল করুন। হলুদ রঙের যে বিশাল এলাকাটা দেখছেন, এটাই ছিল বারো ভূঁইয়াদের রাজত্ব। পূর্ব বাংলার বিরাট একটা অংশ জুড়ে ছিল তাদের নিয়ন্ত্রণ, আর এই জোটের সবচেয়ে শক্তিশালী আর ক্যারিসম্যাটিক নেতা ছিলেন ঈসা খাঁ, মসনদে আলা। আচ্ছা, এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। বারো ভূঁইয়া নামটা শুনলে মনে হতে পারে যে তারা ঠিক ১২ জন ছিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। এই ১২ সংখ্যাটা ছিল আসলে তাদের সম্মিলিত শক্তির একটা প্রতীক। বাস্তবে তাদের সংখ্যা কখনো কমত, কখনো বাড়ত। আসল কথা হলো, এটা ছিল মোগলদের বিরুদ্ধে স্থানীয় রাজাদের এক শক্তিশালী ইত্তেহাদ। কিন্তু প্রশ্ন হল, কি ছিল তাদের এই অবিশ্বাস্য প্রতিরোধের পেছনের কারণটা? কিসের জোরে তারা এত বড় একটা শক্তিকে এত বছর ধরে আটকে রেখেছিল? উত্তরটা লুকিয়ে আছে বেশ কয়েকটা লেয়ারে: ব্যক্তিগত, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। এর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কারণটা ছিল একেবারেই ব্যক্তিগত। ঈসা খাঁর বাবা সুলেমান খান মোগলদের বশ্যতা মানতে রাজি হননি। এর ফলে তাকে হত্যা করা হয়, আর কিশোর ঈসা খাঁকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই ভয়ঙ্কর স্মৃতি তিনি সারাজীবন ভুলেননি, যা তার মনে জন্ম দিয়েছিল এক তীব্র মোগল বিদ্বেষের। সুতরাং এটা ছিল তার জন্য প্রতিশোধের এক লড়াই। ব্যক্তিগত প্রতিশোধের সাথে ছিল একটা বিরাট অর্থনৈতিক কারণও। ভূঁইয়ারা তাদের এলাকা থেকে যে রাজস্ব আদায় করতেন, তার পুরোটাই নিজেদের কাছে রাখতে পারতেন। এটাই ছিল তাদের ক্ষমতা আর প্রতিপত্তির মূল ভিত্তি। কিন্তু মোগল শাসন মেনে নিলে এই আয়ের একটা বড় অংশই চলে যেত দিল্লির রাজকোষে। তাই নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য এই যুদ্ধটা ছিল একরকম অস্তিত্বের লড়াই। আর তৃতীয় যে কারণটা, সেটা হয়তো এই সব কিছুর ঊর্ধ্বে: বাংলার নিজস্ব সত্তা বা স্বাতন্ত্র্য রক্ষা করা। মোগল শাসনের ফলে উত্তর ভারতের ভাষা, সংস্কৃতি আর স্থাপত্যের যে প্রভাব অন্যান্য অঞ্চলে পড়েছিল, ভূঁইয়ারা চেয়েছিলেন বাংলাকে সেই প্রভাব থেকে মুক্ত রাখতে। এটা শুধু একটা রাজনৈতিক লড়াই ছিল না, এটা ছিল বাংলার নিজস্ব পরিচয় বাঁচিয়ে রাখার সংগ্রাম। আর এই সবগুলো কারণ মিলেই প্রতিরোধটা টিকেছিল। ভাবা যায়, টানা ৩৫ বছর। ১৫৭৬ সালে এই লড়াই শুরু হয় আর শেষ হয় ১৬১১ সালে। এমনকি ১৫৯৯ সালে ঈসা খাঁর মৃত্যুর পরেও কিন্তু প্রতিরোধ থেমে থাকেনি। তার ছেলে মুসা খান নেতৃত্বে এই লড়াই চলতে থাকে। সত্যি এক অবিশ্বাস্য অধ্যায়। এই লড়াইটা ছিল, বলতে পারেন, দুইটা সম্পূর্ণ ভিন্ন যুদ্ধরীতির টক্কর। একদিকে ছিল মোগলদের বিশাল কামান আর স্থলবাহিনীর অপ্রতিরোধ্য শক্তি, আর অন্যদিকে ছিল ভূঁইয়াদের ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগামী নৌবহর আর নদীপথে গেরিলা যুদ্ধের অসাধারণ কৌশল, যা এই অঞ্চলের ভূগোলকে হাতের তালুর মতো চিনত। কিন্তু এত কিছু সত্ত্বেও কিভাবে এই প্রতিরোধটা শেষ পর্যন্ত ভেঙে পড়ল? কি এমন হলো যে ৩৫ বছরের এই অচলাবস্থাটা কেটে গেল আর মোগলরা শেষ হাসিটা হাসল? আসলে দুটো ঘটনা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। প্রথমটা হল ১৫৯৯ সালে ঈসা খাঁর মৃত্যু, যা ভূঁইয়াদের জোটকে অনেকটাই দুর্বল আর নেতৃত্বহীন করে ফেলে।
আর দ্বিতীয়টা হল সম্রাট জাহাঙ্গীরের একটা মাস্টার স্ট্রোক। ইসলাম খাঁ চিশতি নামে একজন অত্যন্ত বুদ্ধিমান আর কৌশলী সুবেদারকে বাংলায় পাঠানো। ইসলাম খাঁ বাংলায় এসে দুটো যুগান্তকারী কাজ করেন। প্রথমত তিনি বুঝেছিলেন ভুইয়াদের হারাতে হলে তাদের অস্ত্র দিয়েই তাদের হারাতে হবে, তাই তিনি একটা শক্তিশালী মোগল নৌবহর তৈরি করেন। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হল তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে নিয়ে আসেন একেবারে প্রতিরোধের কেন্দ্রবিন্দুতে, ঢাকায়। আর এই দ্বিতীয় সিদ্ধান্তটা এটা শুধু যুদ্ধের ভাগ্যই বদলায়নি, বদলে দিয়েছিল পুরো বাংলার ভবিষ্যৎ। কারণ এই প্রতিরোধের শেষটা আসলে কোনো কিছুর শেষ ছিল না, বরং ছিল নতুন এক যুগের শুরু। অবশেষে ১৬১১ সালে ঈসা খাঁর ছেলে মুসা খাঁর চূড়ান্ত পরাজয়ের সাথে সাথে ১২ ভূঁইয়াদের সেই দীর্ঘ প্রতিরোধের অবসান ঘটল। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো পুরো বাংলা মুঘল সাম্রাজ্যের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে আসে। আর এই যুদ্ধের সবচেয়ে বড় আর দীর্ঘস্থায়ী ফলাফল কী ছিল জানেন? সেটা হলো আজকের ঢাকা শহরের উত্থান। ইসলাম খাঁ ঢাকাকে রাজধানী করার সিদ্ধান্তের ফলে এই শহরটা প্রথমবার বাংলার রাজনৈতিক আর প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। এই যে লালবাগ কেল্লা দেখছেন, এটা তো ঢাকায় সেই মোগল শক্তিরই এক জীবন্ত প্রতীক। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি? ঈসা খাঁ আর ১২ ভূঁইয়াদের এই প্রতিরোধ কি শুধু একটা হারের গল্প, নাকি তাদের এই প্রবল প্রতিরোধের কারণে মুঘলরা বাধ্য হয়েছিল তাদের ক্ষমতার কেন্দ্র বাংলার একেবারে হৃৎপিণ্ডে নিয়ে আসতে, যা অজান্তেই জন্ম দিয়েছিল আজকের এই আধুনিক মহানগরী ঢাকার? হয়তো একটা পরাজয়ের ভেতর দিয়ে লেখা হয়েছিল এক নতুন বিজয়ের ইতিহাস।